ইউরোপিয়ান ফুটবলের মাঝে চলে আসলো ইন্টারন্যাশনাল ব্রেক, আর এই ইন্টারন্যাশনাল ব্রেকও শেষ হতে যাচ্ছে। এই ইন্টারন্যাশনাল ব্রেককে ধরা হয় সিজনের শুরুর দিকের একটি প্রস্তুতি নেওয়ার জন্য তাদের একটা উপায়। কারণ সিজনের শুরুতে ২-৩ ম্যাচ পরে যখন এই ইন্টারন্যাশনাল ব্রেকটা আসে, তখন প্রত্যেকটা দলই তাদের হাতে একটা সময় পায় তাদের দলকে আরো ভালোভাবে গুছিয়ে নিতে। আ যেমন গত সিজনে হচ্ছে বার্সেলোনা খুবই ভালো খেলছিল। কিন্তু এই সিজনে বার্সেলোনা তেমন ছন্দে ফিরতে পারছিল না। যদিও আমি কোন ফুটবল পণ্ডিত না, তবুও আমি আপনাদের সামনে চলে এসেছি আ আলোচনা করতে কিভাবে ইউরোপীয় দলগুলো তাদের দলকে আরো ভালোভাবে গুছিয়ে তুলতে পারবে এবং কি করা উচিত, কি না করা উচিত। আমার মতে আ কি করা উচিত এইসব নিয়ে কথা বলতে চলে এসেছি। আমি নাবিদ আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ফাইনাল হুইসেল। শুরুতেই কথা বলে নেওয়া যাক ম্যানচেস্টার সিটিকে নিয়ে। ম্যানচেস্টার সিটি গত সিজনেও তেমন ভালো পারফর্ম করতে পারেনি। কারণ তাদের মেইন আ পিভট হচ্ছে রদ্রি। সে ইনজুরড ছিল ফর দ্যা হোল সিজন। সো এইটা তাদেরকে খুব ভুগিয়েছে থ্রু আউট দ্যা সিজন এবং তারা কিছু আ সাইন ইনও করেছিল গত সিজনে। কিন্তু সেগুলো তেমন ওয়ার্ক করে ওঠেনি। যেমন সাভিনো কয়েক ম্যাচে খুব ভালো খেলেছে। কিন্তু তবুও সেই আগের যেই ম্যানচেস্টার সিটির যে ভয়াবহতা ছিল সেটি আমরা তেমন দেখতে পারিনি। পেপ গার্দিওলাকেও কেমন যেন একটু মানে তার চিরচেরা যেই ছন্দ, ঠিক আছে? সেই ছন্দে আমাদের কাছে লাগেনি। আমার কাছে তাই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি বলতে পারি না। তবে সে তার তার আ পার্সোনাল লাইফ এও বেশ কিছু সমস্যা চলছিল। সো এটাও একটা কারণ ধরাই যায়। তবে এই সিজন শুরু হওয়াতে আ তারা বেশ কিছু সাইন ইন করেছে। যেমন আ জিওভানি রেইন্ডার্স, তারপর রায়ান চেরকি এবং আ এই ব্যাকলাইনে হচ্ছে তাদের নতুন একটি সেন্টার ব্যাক আ করা হয়েছিল, সাইন ইন করা হয়েছিল। কিন্তু তবুও তাদের মানে ১ম ম্যাচে তারা খুব ভালো পারফর্ম করেছিল। মানে একদম সিটি স্বরূপ যেরকম খেলা আরকি, খুব আক্রমণাত্মক যেই খেলা, সেটা তারা দেখিয়েছিল। কিন্তু এর পরের ম্যাচে আ তেমন একটা ভালো পারফর্ম করতে দেখা যায় নাই আরকি সিটিকে। সো তাদের কি করা উচিত এই টিমটাকে গুছিয়ে তোলার জন্য? আমার মনে হয় তাদের টিম কেমিস্ট্রিটাকে আরো বাড়ানো দরকার। কারণ যেহেতু নতুন সাইনিং হয়েছে, সেই চিরচেরা যেই সিটির লাইন আপ ছিল সেই লাইন আপটা আর এখন নেই। সো আমার মনে হয় পেপ গার্দিওলাকে টিমটাকে আরো টাইম দিতে হবে যে কিভাবে আরকি টিম কেমিস্ট্রিটা আরো বিল্ড আপ করা যায়। পেপ গার্দিওলা প্রত্যেক সিজনেই কোন না কোন ট্যাকটিক্যাল টুইক করেই থাকেন। যেমন আমরা যদি ধরি কয়েক সিজন আগে জন স্টোনসকে তিনি যেভাবে খেলিয়েছিলেন পিভট হিসাবে অ্যাজ এ সেন্টার ব্যাক, তবুও সে পিভটে উঠে খেলেছিল। এবং আ লাস্ট সিজনে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি জশকো গার্দিওলকে তিনি এমন ফ্রিডম দিয়েছিলেন যে অ্যাটাকিংলি তিনি খুব ইনভলভড ছিলেন। বেশ কিছু গোলও পেয়েছেন। সো আ দেখা যাক তিনি এবার কোন ট্যাকটিক্যাল টুইক নিয়ে আমাদের সামনে আসেন এবং আমাদেরকে কিভাবে আরকি আরো আশ্চর্য করে দেন তার খেলার মাধ্যমে। বার্সেলোনা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে হান্সি ফ্লিক তার দলকে নিয়ে খুবই হতাশ। আমি নিজেও হতাশ। কারণ আমি অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, বার্সেলোনা গত সিজনে যেরকম খেলেছিল, সেরকম খেলা আমি এই সিজনে দেখতে পাচ্ছি না। এবং গত সিজনে বার্সেলোনা খুবই সাংঘাতিক একটি মানে খুবই আক্রমণাত্মক খেলা খেলছিল, যেটা হচ্ছে সকল দলই আরকি ভয় পাচ্ছিল। আর বার্সার যেই হাইল্যান্ড ডিফেন্স খেলছিল গত বছর, সেই হাইল্যান্ড ডিফেন্সে এবার কিছুটা মানে আম তেমন আগের মতো ছন্দ দেখা যাচ্ছে না। এর একটা বড় কারণ হতে পারে ইনিগো মার্টিনেজ চলে যাওয়া। ইনিগো মার্টিনেজ সেই ব্যাকলাইনের বার্সার যে ব্যাকলাইনটা ছিল, সে ব্যাকলাইনের একটি লিডারশিপ আ তিনি দিতেন বলেই মনে হয়েছিল আমার কাছে। তিনি চলে যাওয়াতে বার্সার জন্য খুব বড় একটি লস হয়েছে। এখন দা দেখা যাচ্ছে যে সেন্টার ব্যাক পেয়ারিং করা হচ্ছে কুবার্সি এবং আরাউহোকে, অথবা লাস্ট ম্যাচে যদি আমরা দেখি রায়ো ভালকানোর এগেইনস্ট এ, তাহলে সেন্টার ব্যাক পেয়ারিং করা হয়েছিল ক্রিস্টেনসেন এবং এরিক গার্সিয়াকে। এরকম নতুন সেন্টার ব্যাক পেয়ারিং এ একটু এই মানে একভাবে কেমিস্ট্রি ম্যাচ করে আরকি খেলাটা একটু কঠিন। কারণ ফুটবল তো আর মানে হুটহাট করে হয়ে যায় না। আপনারা সবাই জানেন ফুটবল একটা কেমিস্ট্রির ব্যাপার, একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। তো ফুটবল নিয়ে যদি আরকি আ মানে এই ব্যাকলাইন নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ব্যাকলাইনকে আরো টাইম দিতে হবে। আরেকটু ভালো করে আরকি তাদেরকে ট্রেন আপ করতে হবে। তাদের এই অফসাইড ট্র্যাপ কে আ ভালোভাবে কার্যকর করানোর জন্য। কারণ লাস্ট ম্যাচে যদি আমরা খেয়াল করি রায়ো ভালকানোর এগেইনস্ট এ, সেখানে রায়ো ভালকানোর যেই স্ট্রাইকার ছিল, স্ট্রাইকারটা অলওয়েজ অফসাইডেই পড়েছিল। তার কারণ তার পেস অতটা মানে যেরকম আরকি স্ট্রাইকারদের হয়ে থাকে সেরকম তিনি পেসই না। সো তিনি অফসাইডেই ছিলেন। কিন্তু এক্সপ্লয়েট করা হয়েছে আমাদের বার্সার রাইট ব্যাক কুন্ডের সাইড থেকে।
কারণ কুন্ডের সাইড থেকে বারবার লং বল দেওয়ার মাধ্যমে রায়ো ভাইকানো তাদের লেফট উইং থেকে বেশ এক্সপ্লয়েট করছিল বার্সাকে। রায়ো ভাইকানো ম্যাক্সিমাম টাইম তাদের অ্যাটাক বিল্ড করছিল তাদের লেফট উইং থেকে, অর্থাৎ বার্সেলোনার রাইট সাইড থেকে। বার্সেলোনার রাইট সাইডে ছিল জুলস কুন্ডে। সো জুলস কুন্ডের সাইড থেকে জুলস কুন্ডে যেহেতু একটু অ্যাটাকিং মাইন্ডেড, সে একটু উপরে উঠে খেলতে পছন্দ করে লামিন ইয়ামালকে কমপ্লিমেন্ট করার জন্য। সো ওই সাইডটা একটু আর কি ফাঁকা পড়ে যাচ্ছিল। সো ওই সাইডটা অনেকটা স্পেস পেয়ে যাচ্ছিল রায়ো ভাইকানো। সো ওই সুযোগটাই কাজে লাগিয়ে রায়ো ভাইকানো বেশ কিছু অ্যাটাক বিল্ড করেছে। সো যখন রায়ো ভাইকানোর লেফট উইং আ একটি লং বলের মাধ্যমে এক্সপ্লয়েট করা শুরু করে, তখন অটোমেটিক্যালি যেহেতু এই রায়ো ভাইকানো স্ট্রাইকারটা অফসাইড পজিশনে ছিল, সো তখন সে অনসাইডেই পড়ে যাচ্ছিল। কারণ তার থেকে বলটা কিছুটা এগিয়ে থাকে। তো স্বভাবতই তিনি আ অনসাইডে পড়ে যান। সো এই ট্যাকটিক্সটা তাদের ক্ষেত্রে খুব ভালোভাবেই কাজে লেগেছে। যদিও ম্যাচটা ছিল শুধু রায়ো ভাইকানোর সাথে। লা লিগার একটি আমি ডিসরেসপেক্ট করছি না, কিন্তু ছোট টিমই বলা যায়। সো আ এইরকম টিমই যদি বার্সাকে এভাবে একটি চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে, তাহলে ইউরোপের বড় দলগুলো তো কি করবে? এটা তো আর ভেবে উঠতে পারছি না আমি। আমি খুবই চিন্তিত এই বিষয়টা নিয়ে যে বার্সেলোনা কিভাবে তার আরকি সিজনটি আ খুব ভালোভাবে পরিচালনা করবে এই নিয়ে। আম হান্সি ফ্লিককে এই নিয়ে একটু কাজ করতেই হবে। আর হান্সি ফ্লিক নিজেও বেশ চটে আছেন বার্সার এই টিমের প্রতি। কারণ আ বেশ কিছু গুঞ্জনই শোনা যাচ্ছে যে বার্সার ড্রেসিং রুমে আরকি বিভিন্ন সমস্যা চলছে। বিভিন্ন ইগো ক্লাশ চলতেছে, এটাই শোনা যাচ্ছে যে বার্সেলোনা ড্রেসিং রুমে। তবে হান্সি ফ্লিক একটি অ্যালার্মিং বেলই দিয়েছেন বলতে গেলে আ বার্সা স্কোয়াডকে যে আ এই ইস্যুগুলোকে তাড়াতাড়ি ফিক্স করতে হবে। না হলে এই সিজন তারা আশানুরূপ ফল পাবে না। কিংবা বলা যায় গত সিজন যেভাবে ডমিনেট করেছিল, এই সিজন তেমন তারা ভালোভাবে আরকি পারফরম্যান্স করতে পারবে না বলেই আ মনে হচ্ছে। তাই হান্সি ফ্লিক খুব জোরালোভাবে বলে দিয়েছেন সবাইকে যে, "তাড়াতাড়ি ছন্দে ফেরো, না হলে কিন্তু আ আমাদের পক্ষে ফলটি ভালো হবে না।" অন্যদিকে লিভারপুল, রিয়াল মাদ্রিদ এ সকল বড়, বড় দলগুলো তো তারা ভালোভাবে খেলেই যাচ্ছেন এই সিজন। আ তার উপর লিভারপুল এখন আবার আলেকজান্ডার ইসাককেও সাইন ইন করে ফেলেছে। সো দেখা যাক আর্নে স্লট কিভাবে তার দলকে এখন সাজায়। যেহেতু আ একিতিকে, ফ্লোরিয়ান ভার্টজ, তারপর মোহাম্মদ সালাহ, গ্যাকপো খুব ভালো ফর্মে রয়েছেন। এর মধ্যে কিভাবে আলেকজান্ডার ইসাককে আরকি তিনি ইন্টিগ্রেট করেন টিমের মধ্যে, সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঠিক এরকমই বেশ কিছু ইউরোপিয়ান ফুটবলের আলোচনা নিয়ে আমি আবারও আসবো নেক্সট উইকে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।